অর্থনীতির সব সূচকেই এগিয়েছে দেশ, বললেন প্রধানমন্ত্রী। দেশের বাস্তবতা বিবেচনায় উন্নয়ন পরিকল্পনা সাজানোর তাগিদ। দেশের ২৭% নারী গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত। বাড়ছে অকাল প্রসবের ঝুঁকি। সঠিক খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের পরামর্শ। আরও ৪৮ ঘণ্টা অব্যাহত থাকবে চলমান তাপপ্রবাহ। আজই বাড়তে পারে হিট অ্যালার্টের মেয়াদ। সোমবার থেকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং সপ্তাহের ব্যবধানে ফের চড়া রাজধানীর নিত্যপণ্যের বাজার। বেড়েছে কাঁচামরিচ সহ সব সবজির দাম। সাধারণ মানুষের ত্রাহি অবস্থা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি ফাতেমা রশিদ। এবার বিস্তারিত। বিদেশিদের উপদেশে নয়, দেশের বাস্তবতা বিবেচনায় উন্নয়ন পরিকল্পনা সাজাতে অর্থনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ২৬ সালে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলা এবং সুযোগ কাজে লাগাতে হবে। সকল বাধা মোকাবেলা করেই দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। স্বাধীনতার পর $৮ বিলিয়ন থেকে দেশের অর্থনীতির আকার এখন $৪৬৫ বিলিয়ন। ৫৪ বছরে বেড়েছে মাথাপিছু আয়, বাজেট জিডিপির আকার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রপ্তানি আয় ও মানুষের ক্রয় ক্ষমতা। গত ১৫ বছরে নির্মিত হয়েছে পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ অসংখ্য প্রকল্প, যার পরিকল্পনায় সম্মুখ সারির সদস্য অর্থনীতিবিদরা। পেশাদার অর্থনীতিবিদদের সংগঠন বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। দুদিনের এ সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অর্থনীতির সব সূচকেই এগিয়েছে দেশ, তবে যুদ্ধবিগ্রহ এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় মূল্যস্ফীতি বেড়েছে। এ থেকে বাঁচতে উৎপাদন বাড়াতে হবে। গ্রামীণ অর্থনীতি যত বেশি মজবুত হচ্ছে, আমাদের শিল্প কলকারখানা বৃদ্ধি পাচ্ছে, বাজার সৃষ্টি হচ্ছে, আবার পাশাপাশি রপ্তানিও আমাদের বাড়াতে হবে। কিন্তু আমাদের এই অর্থনীতির গতিটা যেভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, মাঝখানে এই কয়েকটা আন্তর্জাতিক ঘটনার জন্যই আমাদের বাধা হলো। মাটি মানুষের কথা বিবেচনায় রেখে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, বাইরে থেকে কেউ এসে উপদেশ দিয়ে যাবে, সেটা হবে না। যে দেশের মাটি মানুষ, তাদের কথা চিন্তা করে আপনাদের নীতিমালা প্ল্যান প্রোগ্রাম করবেন। ওই কেউ একজন দু একদিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে, ওই উপদেশ আমাদের কাজে লাগবে না। কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা, এটাই কাজে লাগবে। ২০২৬ সালে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা ও সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান সরকার প্রধান। আমরা ২৬ থেকে যাত্রা শুরু করতে পারবো। তখন যে চ্যালেঞ্জগুলি আসবে সেটা মোকাবেলা করা, আর যে সুযোগগুলি আসবে সেটা কাজে লাগানো, সেই পরিকল্পনাও আমরা নিয়েছি। ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট বাস্তবায়ন সম্ভব হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যত বাধাই আসুক দেশ এগিয়ে যাবে। আমরা ৬ তারিখে বাজেট দেব, ইনশাআল্লাহ বাজেট আমরা ঠিকমতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করব। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ১৭ মে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালের এই দিনে দেশে ফেরেন তিনি। রাজনীতিবিদ এবং বিশ্লেষকরা বলছেন, সামরিক শাসন অবসানে বঙ্গবন্ধুর কন্যার এই সিদ্ধান্ত ছিল যুগান্তকারী। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশের অগ্রযাত্রা সম্ভব হতো না বলেও জানান তারা। নাসির উদ্দিনের রিপোর্ট। ১৯৭৫-এর ১৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ। রাষ্ট্র ক্ষমতায় আসীন বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাক ও তার সহচররা। দীর্ঘদিন নির্বাসিত জাতির পিতার ২ মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। ১৭ মে ১৯৮১, স্বৈরশাসকদের রক্তচক্ষু আর নানা সংশয় মাথায় নিয়ে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার আগেই সে বছরের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় কাউন্সিলে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন তিনি। বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতা হত্যার বিচার, স্বৈরতন্ত্র হটিয়ে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠার শপথ নিয়ে দলের হাল ধরেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পর সমসাময়িক রাজনীতিতে যা ছিল নজিরবিহীন ঘটনা। সামরিক শাসনকে বাদ দিয়ে দেওয়া, সেখান থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক আবহে নিয়ে যাওয়া, এই টোটাল বিষয়গুলো কিন্তু মানুষের আস্থাই ছিল যে
একমাত্র শেখ হাসিনাই পারবেন। সেদিন কর্মীদের সিদ্ধান্তই যে সঠিক সিদ্ধান্ত ছিল সেটি কিন্তু প্রমাণ হয়েছে। সেই প্রমাণটি হলো যে শেখ হাসিনার নেতৃত্বেই শেখ হাসিনাই পেরেছেন সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে, দলকে সুসংগঠিত করে রাষ্ট্র ক্ষমতায় সমাসীন হওয়া। বঙ্গবন্ধু কন্যার হাত ধরে ২১ বছর পর ১৯৯৬ সালে দেশের রাষ্ট্র ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। মাঝখানে ছন্দপতন হলেও ২০০৮ সালের পর ১৬ বছর ধরে সরকার প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন শেখ হাসিনা। মানুষ এক নূতন জীবন দেখছে। এই নূতন জীবন দেখার পিছনেই হলো মূলে হলো সেই ১৭ মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে পদার্পণ। এবং উনি এসেছিলেন বলেই আজকে বাংলাদেশ ইমার্জিং টাইগার। এবং গত ৩-৪টা নির্বাচন কিন্তু এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে ওনার নেতৃত্বের কারণে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সামরিক শাসনের দুঃসহ স্মৃতি পেছনে ফেলে গণতান্ত্রিক ধারা প্রবর্তনের মূল কাণ্ডারি শেখ হাসিনা। ১৭ মে তার দেশে ফেরার সিদ্ধান্ত দল হিসেবে আওয়ামী লীগকে এবং দেশ হিসেবে বাংলাদেশকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। এই মুহূর্তে দেশে প্রায় ২৭% নারী গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত। শুধু তাই নয়, পরিসংখ্যান বলছে বাংলাদেশে ক্রমেই বাড়ছে এই সংখ্যা। এর ফলে সময়ের আগে প্রসব বেদনা শুরু অথবা অপরিপক্ক সন্তান প্রসবের ঝুঁকিও বাড়ছে। এ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, সঠিক খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমানো যায়। গর্ভকালীন মা এবং শিশুর নানা জটিলতা নিয়ে শামীমুজ্জামান চৌধুরীর 2 পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। গর্ভধারণ প্রত্যেকটি মেয়ের আনন্দময় বিশেষ একটি সময়। মাতৃত্বের স্বাদ প্রতিটি নারীর পরম পাওয়া, কিন্তু গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হলে বিশেষ আনন্দময় সময়গুলো হয়ে উঠতে পারে ঝুঁকিপূর্ণ ও অধিক মানসিক চাপযুক্ত। দেশে অন্তঃসত্ত্বা নারীদের মধ্যে ডায়াবেটিসের হার ২৭% ছাড়িয়ে গেছে। গর্ভকালীন ডায়াবেটিস দিন দিন বেড়েই চলেছে। এর একটি কারণ হচ্ছে যে আমাদের দেশের নারীরা এখন অধিক বয়সেও বাচ্চা নিচ্ছে, যখন তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি বাড়ে। শুধু তাই নয়, এখনকার নারীরা গর্ভধারণ করার আগেই দেখা যাচ্ছে যে তাদের অধিক ওজন, এই অধিক ওজনে সন্তান গ্রহণ করলেও কিন্তু গর্ভকালীন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। তবে অতিরিক্ত ওজন, বেশি বয়স, পরিবারে কারো ডায়াবেটিস থাকলে গর্ভাবস্থায় ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি থাকে। বিশেষজ্ঞরা বলছেন, গর্ভাবস্থায় কোনো মায়ের ডায়াবেটিস ধরা পড়লে দ্রুত চিকিৎসার প্রয়োজন। মায়ের যদি গর্ভকালীন ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে সন্তানের যে ঝুঁকিগুলো আছে, সন্তান বিকলাঙ্গ হতে পারে, গর্ভপাত হতে পারে, গর্ভে সন্তানের মৃত্যু হতে পারে, কম ওজন কিংবা অধিক ওজনের শিশুর জন্ম হতে পারে। গর্ভাবস্থায় মায়ের ডায়াবেটিস হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসার পাশাপাশি সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। একটা ডায়াবেটিক মাদার যদি পুরো প্রেগনেন্সিটা তার ডায়াবেটিসটা ঠিকমতো কন্ট্রোলে রাখে, সে তার ডায়েট এবং ড্রাগস, আর ড্রাগ মেন হচ্ছে সে অনেক সময় দেখা যাচ্ছে হয়তো ওরাল হাইপোগ্লাইসেমিক মেটফর্মিন দিয়ে তার প্রেগনেন্সিতে সে কন্টিনিউ করছে, অথবা সে ইনসুলিন নিচ্ছে, যেটাই হোক, সেটা দিয়ে সে যদি ঠিক মতো তার ব্লাড সুগারটা কন্ট্রোলে রাখে এবং সে এক্সারসাইজ করে, সব কিছু ভালো করে মেনটেন করে, তাহলে কিন্তু একটা নর্মাল প্রেগনেন্সির মতোই তার আউটকাম হবে। ডেলিভারির 6 সপ্তাহ পর মায়ের রক্তে ওজিটিটি পরীক্ষা করার পরামর্শ বিশেষজ্ঞদের। তারা বলছেন, সঠিক খাদ্যাভ্যাস, দৈহিক পরিশ্রম, ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে পারলে ভবিষ্যতে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমানো যায়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এটি আরও 24 থেকে 48 ঘন্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়ানো হতে পারে, তবে 19 তারিখের পর থেকে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে। চলতি মাসে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হলেও তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা নেই বলেও জানায় আবহাওয়া দপ্তর। তবে আগামী 20 তারিখ থেকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ সময় সারা দেশের তাপমাত্রাও কমবে। আগামী 48 ঘন্টার পূর্বাভাসে সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা আশা করছি যে 19 তারিখে সিলেট, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গাতে বৃষ্টি হতে পারে এবং 20 তারিখে দেশে প্রায় সারা
দেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে খুলনা বিভাগে কিছু কিছু জায়গা বাদ দিয়ে। বর্তমানে যে চলমান তাপপ্রবাহ রয়েছে, এই চলমান তাপপ্রবাহ আমরা আশা করছি যে আগামী আরও 24 থেকে 48 ঘন্টা অব্যাহত থাকতে পারে। কুমিল্লা চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে 5 জন নিহত এবং অন্তত 15 জন আহত হয়েছেন। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম এলাকার বাতিসায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের 2 জনের নাম পরিচয় পাওয়া গেছে। হাইওয়ে পুলিশের মিয়াবাজার ফারিয়া উপপরিদর্শক গিয়াসউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে 5 জন নিহত এবং অন্তত 15 আহত হয়। আহতদের চৌদ্দগ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস দুর্ঘটনার সবশেষ খবর টেলিফোনে জানিয়েছেন সেখানকার ফায়ার সার্ভিসের ইনচার্জ বিপ্লব কুমার নাথ। ফোন আলাপে জানব বিভাগে ঘটেছিল মর্মান্তিক এই দুর্ঘটনা। আমাদের টিম কাজে গেছিলাম, আমরা 7-8 জন আহত লোক পাইছিলাম। এদিকে আমরা দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা কমপ্লেক্সে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করিলাম। পরে আমরা যাই আর দেখি গাড়ির নিচে চাপা পড়া আছে 4-5 জন। তারপরে এগুলা গাড়ির নিচে তো এগুলো আমরা বলতে পারবো না। হাইওয়ে পুলিশকে খবর দিলাম, হাইওয়ে পুলিশ বিডিভ্যান কেরান 3টা কেরান নিয়ে আসছে। এগুলো দিয়ে গাড়ি তোলার পরে তো আমরা লোকগুলো উদ্ধার করি। 5টা বডি পাওয়া গেছে নিহত করা। না, আমরা 5টার ভিতরে 2টা পরিচয় পাইছি আর 3টা। সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচ সহ সবজির দাম আরও চড়েছে। 3 দিনের ব্যবধানে কেজিতে 20 থেকে বেড়ে 160 টাকা ছুঁয়েছে কাঁচা মরিচ, আর বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 100 টাকা আশেপাশে দরে। এদিকে মাংস, পেঁয়াজ, রসুন, আটা, ডাল, আলু সহ অন্যান্য নিত্যপণ্য আগের দামে কেনাবেচা হচ্ছে। এতে ত্রাহি অবস্থা সাধারণ মানুষের। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ সবুজ। ছুটির দিনে রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে বেশিরভাগ পণ্যের দামই ক্রেতাদের ফেলছে অস্বস্তিতে। নিত্যপণ্যের দাম অপরিবর্তিত থাকলেও আগুন লেগেছে যেন শাকসবজিতে। সবজির দাম বেশি, অন্যান্য সবই বেশি, ঊর্ধ্বগতি সব। কোনো সবজি 100 টাকা নিচে নাই, কচুরমুখী উঠতেছে 140 টাকা করে। তাহলে সাধারণ মানুষ তো এটা কিনে খাওয়া সম্ভব না। আমি পারতেছি না, মানুষ পারতেছে কিনা আমি জানি না। কয়েকদিন ধরে সোনালী মুরগির কেজি বিক্রি হয়েছে 400 বা এর কিছু বেশি দামে, তবে গত 2 দিনে 20 টাকার মতো কমেছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ কক মুরগির দাম একটু কমছে, ব্রয়লার মুরগির দাম বাড়ছে, আর দেশি মুরগির দাম আগের টাই আছে 680 টাকা। দিন দিন বাড়তেছে আর কি বাজারের পরিস্থিতি। অন্যদিকে মাছের বাজারে খুব বেশি হেরফের দেখা যায়নি। খুব ভালো না খুব মন্দ না, একইভাবে আছে। চিংড়ি মাছগুলো যেগুলো আমরা আগে 1000 টাকা করে কিনতাম সেগুলো এখন আপনার 1600 টাকা হয়ে গেছে। তো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছে। তবে চালের সরবরাহে ঘাটতি না থাকায় এবং নতুন চাল বাজারে আসায় এই পণ্যটির দাম কিছুটা কমেছে। বাজারের অবস্থা ভালো না, যতই শুনি যে কম দাম কমছে তা তো না। নতুন চাল আসার কারণে সব চালের দাম বস্তুপ্রতি কিছু কমতেছে। ব্যবসায়ী এবং ক্রেতারা বলছেন বাজারের এমন পরিস্থিতিতে কঠিন সময় পার করছেন তারা। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা। প্রমত্তা যমুনার বুকে পুরোপুরি দৃশ্যমান হয়েছে উত্তরাঞ্চলবাসীর স্বপ্নের বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। 50টি পিলারে 49টি স্প্যান স্থাপনের মাধ্যমে সেতুর 5.5 কিলোমিটার সুপার স্ট্রাকচার পুরোটাই দৃশ্যমান। আগামী ডিসেম্বরে শতভাগ কাজ শেষ হবে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। সিরাজগঞ্জ প্রতিনিধি সোহেল রানার তথ্যে আরও জানাচ্ছেন জেসমিন আলম। জাপান ও বাংলাদেশের যৌথ অর্থায়নে প্রায় 5.5 কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুটি এখন পুরোপুরি দৃশ্যমান হয়েছে। সেতুতে বসানো হয়েছে 50টি পিয়ার। প্রতি 2টি পিয়ারের মাঝখানে একটি করে মোট 49টি স্প্যান বসানো শেষ হয়েছে। সেতুর ওপরে রেল লাইন স্থাপন শেষ হয়েছে 2.25 কিলোমিটার। ডুয়েল গেজ লাইন নির্মাণও শেষের দিকে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, নদী শাসন, স্টেশন নির্মাণ, স্লিপারবিহীন রেলপথ স্থাপন সহ কিছু কাজ বাকি রয়েছে। রেল ট্র্যাকের কাজ চলতেছে, আমাদের স্টেশনের প্ল্যাটফর্মের কাজ চলতেছে, ট্র্যাকের কাজ এবং নদী শাসন রিভার ট্রেনিং এর কাজ আমাদের বাকি রয়েছে এবং সেটাও শেষের দিকে। আমরা পাইল ক্যাপ, পিয়ার হেড
এমনকি স্পান বসানো কমপ্লিট করছি এবং ইমব্যাঙ্কমেন্টের কাজটা আমাদের শেষ হয়ে গেছে। আমাদের রিভার ট্রেনিং এর কিছু কাজ বাকি আছে, যেখানে এখনো কন্টিনিউ চলছে এবং 24 আওয়ার্স আমরা কাজ করছি। বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর সার্বিক অগ্রগতি 84%। সেতুর পূর্ব প্রান্তের কাজ আগস্টে এবং পশ্চিমের কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে জানান প্রকল্প পরিচালক। রেল লাইন নির্মাণ সেটার কাজও অলমোস্ট শেষ পর্যায়ে আছে এবং আমাদের স্টেশন বিল্ডিংয়ের যে বিল্ডিং প্ল্যাটফর্ম শেড এগুলোর কাজও একটা সাবস্টেন্সিয়াল প্রোগ্রেস হয়েছে। আর WD2 প্যাকেজের যে মাইনর ওয়ার্কগুলো সেটা সম্পাদন শেষে আমরা ডিসেম্বরের শেষ নাগাদ এই কাজটা আসলে পুরোপুরি কমপ্লিট করতে পারবো। রেল সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে 16,780 কোটি টাকা। জেসমিন আলম, মোহনা সংবাদ। ঈদুল আজহার সামনে রেখে কোরবানির পশু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন নাটোরের খামারিরা। এ জেলার পশুর চাহিদা রয়েছে দেশ জুড়ে। এদিকে পশুগুলো সুস্থ সবল রাখতে খামারিদের ওষুধ সহ সব রকম সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। নাটোর থেকে মিজানুর রহমানের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। জেলায় এবছর ছোট বড় 18,000 খামারে 4 লাখের বেশি কোরবানির পশু মজুত রয়েছে। এখানকার পশু জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে যায়। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে পশু লালন পালন করছেন এখানকার খামারিরা। এসব খামারে ভারতীয় গরু ছাড়াও রয়েছে ফ্রিজিয়ান ও শাহিপাল সহ উন্নত জাতের দেশীয় গরু। পাশাপাশি বেশ কিছু মহিষের খামারও রয়েছে। প্রতি বছর এখানে পশু কিনতে আসেন দেশের বিভিন্ন স্থানের পাইকাররা। পশুর ন্যায্য দাম নিশ্চিতে বাইরে থেকে গরু আমদানি রোধে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন খামারিরা। সরকারের কাছে একটাই আবেদন, যেন বিদেশি গরু যেন না আসলে আমারে ক্ষতিগ্রস্ত হবে। এবারে যেন ভালো দাম পাই বা বিদেশি গরু যেন দেশে না আসে। আমরা দেশীয় পদ্ধতিতে দেশি গরু লালন পালন করছি। এবারের ঈদে আমি আশা করছি আমার 12টা গরু মহিষ মিলে 50 লক্ষ প্লাস বিক্রি আসবে। সম্পূর্ণ দেশি খাদ্য দিয়ে গরু মোটা তাজা করি, যেমন খড়, ভুট্টা, খেসারি, গম। ছোট বড় সবাই গরু লালন পালন করে। আমাদের এলাকা গরুর খামারি নামে পরিচিত। তবে খামারিরা এবছর বাজারে ভালো দর পাবেন বলে আশা জানান এই প্রাণী সম্পদ কর্মকর্তা। রেগুলার মনিটরিং করছি তাদের যাতে কোনো রোগে আক্রান্ত না হয়, ক্ষতিগ্রস্ত না হয় এটা। আর আশা করছি এবছর আমাদের খামারিরা ভালো দাম পাবে এবং তারা লাভবান হতে পারবে। জেলায় এবার চাহিদার বেশি কোরবানির পশু মজুদ রয়েছে বলেও জানান তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। খেলার খবর, ক্রিকেট। বিশ্বকাপে অংশ নিতে মার্কিন মূলকে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুক্রবার বাংলাদেশ সময় ভোর 4:20 টেক্সাসের হিউস্টনের জর্জ বুশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে টাইগাররা। এই শহরেই স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে 21, 23 এবং 25 মে 3 ম্যাচের T20 সিরিজে খেলবে বাংলাদেশ। মূলত বিশ্বকাপের আগে ইউএসের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সিরিজ খেলতে এসেছে টাইগাররা। এরপর বিশ্বকাপে আগে ভারত এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে 2টি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। অর্থনীতির সব সূচকেই এগিয়েছে দেশ, বললেন প্রধানমন্ত্রী। দেশের বাস্তবতা বিবেচনায় উন্নয়ন পরিকল্পনা সাজানোর তাগিদ। দেশের 27% নারী গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত। বাড়ছে অকাল প্রসবের ঝুঁকি। সঠিক খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের পরামর্শ। আরও 48 ঘন্টা অব্যাহত থাকবে চলমান তাপপ্রবাহ। আজই বাড়তে পারে হিট অ্যালার্টের মেয়াদ। সোমবার থেকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং সপ্তাহের ব্যবধানে ফের চড়া রাজধানীর নিত্যপণ্যের বাজার। বেড়েছে কাঁচামরিচ সহ সব সবজির দাম। সাধারণ মানুষের ত্রাহি অবস্থা। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।